প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের কথা মতো আমি একটি ভাই পাঠানো ঘটনা তোমাদের আজকে শেয়ার করব। এই আমাদের ভাই ঘটনাটা পাঠিয়েছে। ভাইয়ের বাড়ি হচ্ছে মোহনায়, মানে দীঘা, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে ভাই ঘটনাটা পাঠায়। ঘটনাটা আমি আজকে পড়ে শেয়ার করব। ভাই হয়তো ভেবেছিল যে আমি ভাইয়ের ঘটনাটা একদমই ভুলে গেছি, কিন্তু সেরকম না। ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো, ঘটনাটা কিন্তু প্রচণ্ড ভয়ের, আর বেশ ভয় লাগবে। তোমরা মনোযোগ সহকারে শোনো, আর অবশ্যই একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও। তাহলে চলো এবার আমরা ঘটনায় ফিরি। ঘটনাটা আমি পড়ে শোনাবো তোমাদের, তোমরা শোনো। হাই দিদিভাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ময়না পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমার নাম শুভঙ্কর ঘোড়ই। আমরা ভাইয়ের প্রত্যেক দিন কমেন্ট পাই। ভাই আমাদের শুভঙ্কর প্রত্যেক দিন কমেন্ট করে, তোমরা কমেন্ট বক্স চেক করলেই পেয়ে যাবে। আমি একটা ঘটনা লিখছি, 2004 সালের ঘটনা। ঘটনাটা হলো মাছ ধরতে গিয়ে ভূতের ঘটনা। আমি আর দাদু একদিন ঠিক করি শ্মশানের পাশের পুকুরে মাছ ধরতে যাব। ওটা অনেক দিনের পুকুর এবং মাছ ছাড়াই থাকে। জায়গার বিবরণটা দিই। ঘর থেকে শ্মশানটা অনেকটাই দূর। তাছাড়া যে পুকুরে মাছ ধরবো সেই পুকুরটা হলো শ্মশান থেকে 3-4টে জমির ওপারে। আর একটা রাস্তা গেছে আমাদের ঘরের কাছ থেকে, ঘুরে পাড়া দিয়ে ঘুরে পুকুরকে যাওয়া যায়। জঙ্গল আছে, মাটির সরু রাস্তা। ঘটনাটা শুরু হলো দাদু আর আমাকে নিয়ে। আমার বয়স তখন 15। দাদুর বয়স হবে 55। দাদু আর আমি পৌঁছাই তখন অনুমান রাত্রি হবে 11টা থেকে 11:30। দাদু তো 3 বান্ডিল বিড়ি নিয়ে গেছে। আমি ছোট, বিড়ি খাই না। আর সাথে একটু দাঁড়াও, কোথাও মিস করলাম লাইন, অনেক বড় তো ঘটনাটা। হ্যাঁ, আমি বিড়ি খাই না। সাথে 2টো মাছ ধরার বড়শি আর একটা মুকরির মতো মাছ রাখার জায়গা জলে রাখতে হয় কি। আর দাদু তখন বলল আমাকে নারকেল দড়িটা গাছে টাঙিয়ে আগুন লাগিয়ে দে, যাতে বিড়ি খেতে অসুবিধা না হয়। দাদু তো বিড়ি খাচ্ছে আর বড়শি দিয়ে মাছ ধরছে, আমিও মাছ ধরছি। অনেকগুলো মাছ দুজনে মিলে ধরি। আর দাদু মুকরিতে মাছ জাগিয়ে রাখে। প্রায় 8 ঘন্টা খানেক হয়েছে। হঠাৎ দেখি পুকুরে একটা 8খানা ইট ফেলে, যেন কে, অথচ কেউ নেই। সেটা আমি আর দাদু ছাড়া কেউ দেখতে পারলাম না। দাদু জিজ্ঞেস করে, রাস্তার ওপাশটাকে কে দাঁড়িয়ে আছে না? সাদা কাপড় পরা, তার চোখ যেন আগুনের মতো লাল। ওরে বাবারে! তার আগে থেকে গাছে গাছে ঘষা লেগে এমন কেকুর যে আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজ শুনে দাদু ভয় করে। আমিও ভয় করি। আমার তো প্রচুর ভয় লাগছে। আমি তখন ছোট, দাদুর ভয় লাগছে। দাদু বুঝতে দিচ্ছে না, শুধু নারকেল দড়ি থেকে আগুন নিয়ে ঘন ঘন বিড়ি ধরিয়ে বিড়ি খাচ্ছে। বিড়ির বান্ডিল প্রায় শেষ হয়ে গেছে, আর বিড়ি নেই। তখন দাদু বলে, যা, মাছ ধরা হয়েছে, তা নিয়ে পালিয়ে চল ঘর। আমি মুকরিটা জল থেকে তুলে, তাইতে একটাও মাছ নেই, অথচ যেমন মুকরি তেমনই আছে। কোথাও ফুটো নেই, ভাঙা নেই। কোথায় গেল মাছ? দাদু আর আমি অবাক হয়ে গেছি। তখন আরো ভয় লাগে। ওই আওয়াজ হতে থাকে, তাড়াতাড়ি ঘর চ। দাদু বলে, অমনি ঘরের দিকে যাব, ঠিক করছি রাস্তা দিয়ে, মানে রাস্তার ওপারে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে কে। ভয় আমি আর দাদু
জড়সড় হয়ে গেছি। তখন দাদু বলে, কেষ্ট দাদু কোনো কথা বলেনি। তখন বলে ওঠে, দাদু, কেষ্ট দাদু কোনো কথা বলেনি। আর আওয়াজ হয়েই যাচ্ছে, কেকুর কে, কেকুর কে। কিছুক্ষণ পরে বলে ওঠে খনা গলায়, আমি মোহন। দাদু তখন বলে ভয় আমাকে কানে আস্তে করে, মোহন তো মারা গেছে 2 বছর আগে। আমি বলি, ভাবলাম এখন কি করব, তাহলে কিভাবে ঘর যাব? দাদু বলছে, এই রাস্তা দিয়েই ঘর যাওয়া যাবে নি, জমি দিয়ে যেতে হবে। জমিতে তখন বড় বড় আদা পাকা ধান। তখন আমি আর দাদু ধান ক্ষেতের ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে অন্য মাঠ দিয়ে ঘর যাচ্ছি, বড়শি দুটো হাতে নিয়ে। আর ওপারে বড় শ্মশান আছে। ধান ক্ষেত থেকে বেরিয়ে দেখি হঠাৎ শ্মশানের পাশ থেকে একটা বাছুর আর ধপ ধপ করে আগুন জ্বলছে। আগুনটা যেন আমার দিকে আছে। বাছুরটা থানায় আবার দিকে আসছে, মানে ধেয়ে আসছে। আগুনটা নিভছে আর জ্বলছে। দাদু আর আমি ভয়ে কিছু না করতে পেরে, আর একটা কথা বলে রাখি, দাদুর মা 3-4 মাস আগে মারা গিয়েছিল। দাদুর মা। তখন দাদু ভয়ে, মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও চিৎকার করছে। রাত্রিবেলা কেউ কোথাও নেই। আমরা ভয়েতে পড়লে তো মাকেই ডাকি। প্রথম আমরা বাবাকে কেউ ডাকি না। প্রথমে আমরা বলি মা বাঁচাও, কিছু হলে উফ মা, আমরা মাকেই ডাকি। তখন দাদু ভয়, মা বাঁচাও বাঁচাও করে রাত্রিবেলা চিৎকার করছে, কেউ কোথাও নেই। জমিটা পার করলেই জমির হিরে উঠে পড়ি, ফাঁকা জায়গা। তখন আমি আর দাদু শুনি ভূতে, বাবারে, খেয়ে খেয়ে হাওয়া করে আওয়াজ হচ্ছে। ভূতের মধ্যে মাঠের মধ্যে একটা আওয়াজ হচ্ছে আর মারপিট হচ্ছে। আচ্ছা, তখন পেছন থেকে মহিলা কণ্ঠে বলে ওঠে, আমি আছি, তোদের ভয় নেই, তোরা নিরাপদে ঘরে যা। তারপর দাদু আর আমি দৌড়ে জমির ওপর দিয়ে রাস্তায় এসে উঠি। ঘরে এসে দুজনে ঘর খোলা বলতে থাকে, এই যাত্রায় জোর করে যেন বেঁচে গেছি। আর কোনোদিন আমি মাছ ধরতে দাদুর সঙ্গে যাইনি। এই ছিল আমার গল্প। একদম সত্যি ঘটনা, আমার সাথে এটাই ঘটে। আশা করি দিদিভাই আমার গল্পটা পড়বে। দর্শক বন্ধুরা, শুভঙ্কর ঘোড়ই আমাদের ভাই, আমাদের নিয়মিত শ্রোতা। তোমরা জানো প্রত্যেক দিন ভাই আমাদের কমেন্ট করে। ভাই বহুদিন আগে ঘটনাটি আমাকে শেয়ার করেছিল। তার দাদুর সাথে মাছ ধরতে যাওয়া, শ্মশানের 2-3টে জমির পরে যে পুকুর, সেই পুকুরে তাদের সাথে মাছ ধরতে গিয়ে রাতের অন্ধকারে কি ঘটে, কেমন লাগলো। এবার আমি তোমাদেরকে একটি ঘটনা শোনাবো। সোদপুরে মরা পুড়িয়ে বাড়ি ফেরার পর তাদের সাথে কি ঘটনা ঘটে। তাহলে চলো আমরা দ্বিতীয় ঘটনায় ফিরি। দ্বিতীয় ঘটনাটা আমাদের পাড়ায় হচ্ছে কল্যাণ দাদাভাই। কল্যাণ দাদাভাইয়ের বাড়ি সোদপুর নাটাগড়ে। দাদাভাই বলেন, আমার পাড়ায় এক বন্ধু বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। এবার ওকে বাইক কেনার পর থেকে আমরা প্রায় সাবধান করতাম যে তুই বাইক এত জোরে চালাবি না। ও কোনো দিন কারোর কথা শুনতোই না। ওর মন মর্জি মতো ও নিজের মতো করে বাইক চালাতো, নিজের মতো করে হুটহাট করে, কখনো রাতের মধ্যরাতে, কখনো দুপুরবেলা, ওর কোনো ঠিক থাকতো না, ও বেরিয়ে যেত। একদিন হঠাৎ বন্ধুদের কানে আসলো যে যে বাইক চালক, ওর নাম একটা এখানে কাল্পনিক দিলাম, যদিও ও মারা গেছে, ওর নামটা আমি এখানে নিলাম না, কাল্পনিক নাম দিলাম রাজু। হঠাৎ বন্ধুরা এসে আমাকে বললো, কল্যাণ, রাজু মারা গেছে। আমি কি, রাজু মারা গেছে? কি করে, হঠাৎ কি বলছিস? থাক, নেশা করেছিস নাকি? একটা ইয়ং ছেলে। আর কল্যাণদা বলেন আমার থেকে হয়তো 2-2.5 বছরের ও জুনিয়র ছিল।
আমি সবাইকে বললাম, কি বলছিস? ওরা বলল, হ্যাঁ রে, রাজু মারা গেছে। আর রাজু যখনই বাইক নিয়ে বেরোতো, ও কোনো দিন আসতে তো বাইক চালাতোই না। ওর বাড়ি থেকে বারণও করেছিল, কিন্তু ও নিজের চাকরির টাকা জমিয়ে জমিয়ে বাইকটা কেনে। সত্যি কথা বলতে, ও যখন বেরোতো, ও একা একাই বেরোতো, কিন্তু কোনো বন্ধু বান্ধব বা কোনো মেয়ে খেয়ে ওরকম কোনো ব্যাপার না। ও একা একা বাইক নিয়ে ঘুরতো, আর পাগলের মতো বাইক নিয়ে ছুটতো। মনে হতো যেন বাইক ও চালাচ্ছে না, বাইক মানে বাইক ওকে চালাচ্ছে, ওর কোনো কন্ট্রোল থাকতো না। এরকম আমরা অনেক কমপ্লেন করি ওর বাড়িতেও, কিন্তু ও শুনতো না। একটা ছোট্ট ছেলে, আমার থেকে 2-2.5 বছর বয়সে, আরো ওর কম। আমারই বয়স এখন 25 বছর, মানে বুঝতে পারছো, 22, 22.5, 23 বছরের একটি ছেলে মারা যায়। 22 বছর 23 বছরের ছেলে মানে একদম বাচ্চা ছেলে, কিন্তু ও ভালো একটা জায়গায় জবও করতো। যাই হোক, আমরা ওর বাড়িতে গেলাম। একটা শোকের ছায়া, স্বাভাবিক, একটা বাড়িতে একটা 22-23 বছরের ছেলে মারা গেলে সেখানে কখনোই আনন্দ উল্লাস তো হতে পারে না। তো ওকে আমরা শ্মশানে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমরা ওকে শ্মশানে শেষ কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরছি, তখন প্রায় 11টা বাজে। ওকে পোড়ানো হয়ে যায় 9:30টার দিকে। তারপর আমরা চাটা খেয়ে আমরা একটু সবাই মিলে ওর বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ওর মা ছিল, বাবা ছিল, ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা যখন রাতে বাড়ি ফিরি, তখন প্রায় 11টার কাছাকাছি, 11:30 এরকম হবে। আমরা পায়ে হেঁটেই সবাই বাড়ি ফিরছি। আমরা কেউ আর সাইকেল, স্কুটি, বাইক কেউ আর বের করিনি, নিজেদের মতো আসছি। প্রায় 30 জন ছেলে পাড়ার। হঠাৎ করে আমাদের ওই 30 জন বন্ধুর মধ্যে একটা ছেলে হঠাৎ করে, ওর নাম রাখাল, ও তখন বলল যে, এই কল্যাণ, রাজু বল এরকম ভাবে চলে গেল। সত্যি কি দরকার ছিল ভাই? প্রাণের থেকে প্রিয় কোনো জিনিস হয় ভাই? আজকে তোর প্রাণটাই নেই, আজকে তোর জীবনটাই নেই, তুই চলে গেলি। কি হলো? এরকম করে তোর বাইক কিনে, গাড়ি চালিয়ে, বাইক চালিয়ে কোনো লাভ হলো? হ্যাঁ, আজকে তোর মা বাবা, একটা দিদি ছিল, দিদিটার বিয়ে হয়ে গেছে, মা বাবা তো সে একাই হয়ে গেল, অসহায় না? দিদি তো আর বাড়িতে নেই, দিদির বিয়ে হয়ে গেছে। তো আমরা এই কথা বলতে বলতে, মানে এটা হয় না, একটা মানুষ হট করে পাড়ার কেউ চলে গেলে পারে আমরা তাকে নিয়ে দেখবে আলোচনা বহুদিন করি। মানে একটা বন্ধু বান্ধব আমাদের সাথে থাকতো, তাকে তো ভোলা যায় না। যাই হোক, আমরা এইসব কথা বলতে বলতে একটা সময় প্রায় পাড়ায় ফিরে আসি, যে যার মতো আমরা বাড়ি চলে যাই। হঠাৎ আমাদের কল্যাণ দাদাভাই বলেন যে, সোনা ম্যাডাম, আমার বাড়িতে রাত তখন 1:30টা বাজে, ফোন আসলো, রাখাল ফোন করলো। রাখাল ফোন করে খুব কাঁদছে। আমি তখন বললাম, কি রে, এত কাঁদছিস কেন? মানে রাখালের বাড়ির পাশাপাশি বাড়ি তো, যে মারা গেছে রাজু, বলছে দেখ না, রাজুর মা বাবা বাড়িতে খুব কান্নাকাটি করছে। মানে আমার মা গেছে, মানে রাখালের মা গেছে, বলছে না চোখে এইসব দেখা যায় না, আমার খুব কষ্ট হচ্ছে রে ভাই, তোরা কেউ আয় না। আমি তখন বললাম, না রে, এত রাতের বেলা আর বেরোবো না। সত্যি কথা বলতে, আমাদের কল্যাণ দাদা ভাইয়ের নাটাগড়ে একটা দোকান আছে, হার্ডওয়ার্কসের দোকান। দাদা ভাইয়ের বাবা, দাদা ভাই দুজনে চালান। তো বাবারও শরীর খারাপ, কল্যাণদার। তো কল্যাণদা বলছে, আমি যাব না, সকালবেলা দোকান খুলতে হবে। এমনি আমার বাড়িতে একটু বকাবকি করেছে, গিয়েছিলাম, অনেকটা রাত হয়েছে ফিরতে, বাবা তো বাড়ি থেকে অনেকবার ফোন করছিল। আসলে আমিও তো বাড়ির এক ছেলে, আমি আর যাবো না, তুই অন্য কাউকে ফোন করে দেখ না। তো বললো, ঠিক আছে, তাহলে গোপালকে ফোন করি আর চ্যাটার্জিকে ফোন করি, মানে আমাদের ক্লোজ ফ্রেন্ড ওরা। তা ওদেরকে ফোন করবে বললো, আমি ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ি। প্রায় রাত্রেবেলা 2:30টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। আমার ঘরের দরজায় কেউ যেন নক করছে, খুব জোরে জোরে দরজায় নক করছে। আমি মানে হট করে না উঠে বসি। উঠে আমি ভাবলাম, মনে হয় বাবা মায়ের কিছু হয়েছে, বাবারও শরীরটা কদিন ধরে ভালো একদম নেই। আমি আমার ঘরের গেটে কেউ নক করছে। আমি বললাম, কে? বাবা, মা? কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই। তারপর আবার গেটে নক করছে, ওরকম মানে কোনো কথা বলছে না। মা হলে তো বলবে, কল্যাণ দরজা খোল, বাবার দেখ প্রবলেম হচ্ছে শরীরে বা কিছু, সেরকম কিছু না। দিয়ে আবার গেটে ওরকম ধাক্কানোর একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে গেটের মধ্যে কেউ ধাক্কা দিচ্ছে। আমি তখন দরজাটা খুলি,
আমি দরজাটা খুলতে আমি দেখলাম দরজার বাইরে কিন্তু কেউ নেই। কিন্তু এই মুহূর্তে এত তাড়াতাড়ি কেউ যে দরজার মধ্যে আওয়াজ করে বেরিয়ে যাবে এটাও তো পসিবল না। আর ঘরের মধ্যে ঢুকবেটাকে, আমার সোজা চোখ গেল আমাদের দোতলার সিঁড়ির দিকে। আমি ভাবলাম কি জানি সিঁড়ির উপরে দরজা ছাদের খোলা নেই তো, কেউ হয়তো দেখছে যে ঘুমাচ্ছে কিনা, চোর টোর পড়লো না তো। কিন্তু চোর পড়লে সে গেটে কেন কড়া দেবে, সে তো বাইরে দিয়ে গেটটা বন্ধ করে দেবে। তো কল্যাণ দাদাভাই বলছে আমি 1 পা 2 পা করে সিঁড়ি দিয়ে ছাদের দরজার সামনে গেলাম। গিয়ে দেখলাম না, ছাদের দরজা তো টানা, ভিতর দিয়ে কড়া আটকানো। তা আমি তখন ভাবলাম তাহলে আওয়াজটা কে করছিল। তারপর আবার সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবলাম হতে পারে আমার মনের ভুল, কেই বা করবে, না না এটা আমার মনের ভুল। বলে কল্যাণ দাদাভাই বলছে আমি শুয়ে পড়ি। সকাল হয়, মা আমাকে ডাকলেন। মা আমাকে বললেন যে কিরে 9টা বেজে গেল, উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করে যা, আজকে হয়তো বাবা তোর দোকানে যেতে পারবে না, আজকে দোকানে তুই থাক, আমাদের হাটওয়ার্সের দোকান নাটাগড়ে। তা আমি নিজের মতো চলে যাই স্নান টান করে খাওয়া দাওয়া করে। পথে আমার সাথে রাখালের দেখা হয়। রাখাল আমাকে বললো এই কল্যাণদা, জানিস না কালকে জানিস রাজুর বাবা মা খুব ভেঙে পড়েছে, কাঁদছে জানিস, এখনো সকালবেলা দেখলাম কান্নাকাটি করছে। এত যদি কান্নাকাটি করে বলতো কাকু কাকিমা কি করে বাঁচবে বলতো। আর দিদিটাও খবর পেয়ে আসেনি, আসলে দিদিটার বিয়ে হয় আসামে, দিদিটাও খবর পেয়ে আসতে পারিনি বা কোনো একটা প্রবলেম হবে, দিদিটা কেন আসেনি জানি না। তা আমাকে বলতে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে রাখাল একটা কাজ করিস, আমি সন্ধ্যায় দোকানটা বন্ধ করে দেবো, দুপুরে আর খেতে যাব না। মাকে বলে আসিনি, ফোন করে বলে দেবো আমি দোকানেই থাকি, সন্ধ্যাবেলা তোদের বাড়িতে যাব। আর তুই এদিকে চ্যাটার্জিকেও ডেকে নিস, গোপালকেও ডেকে নিস, আমরা 4 বন্ধু ওর মাকে বাবাকে একটু যাই হোক হব্বিসি দিয়ে আসবো, কটা টাকা চল আমরা বন্ধুরা মিলে তুলে দিই। আর আমি এখন দোকানে যাচ্ছি, তুই আমাকে পরে ফোন করিস, এই বিষয়ে কথা হবে। যাই হোক যদি 30 জন বন্ধু 100 টাকা করেও দেয় তাও তো মোটামুটি 3000 টাকার কাছাকাছি উঠেই যাবে। এবার কেউ দিল না দিল ওর বাবা মায়ের হাতে দিয়ে আসবো, কারণ রাজু তো একমাত্র ছেলে ছিল। এবার কবে অফিস থেকে কি দেবে সাজ, মানে বন্ধু বান্ধব তার মানে বাবা মাকে যে হব্বিসি দিতে যাব সেই সাহসটাও আমাদের কাছে নেই। রীতিমতো আমাদের হাত শরীর কম্পন দিচ্ছে, তাও মনে জোর নিয়ে যেতে তো হবেই। যাই হোক এই বলে কল্যাণদা বলে আমি কিন্তু আমার মতো দোকানে চলে যাই। এবার দোকানে আমি যাবার পর আমাকে চ্যাটার্জি ফোন করে। চ্যাটার্জি আমার সমবয়সী, চ্যাটার্জিও চাকরি করে। চ্যাটার্জি আমাকে বললো ভাই সকালে উঠতে পারিনি, আজকে বাড়িতে আছি, তুই কোথায়? আমি বললাম আমি দোকানে, চলে আয় না। চ্যাটার্জি আমাকে বললো তাহলে আমি দোকানে আসছি। আমি বলছি হ্যাঁ চলে আয়। চ্যাটার্জি দোকানে আসবে বলে ফোনটা রাখতেই আমাকে গোপাল ফোন করলো। গোপাল ফোন করে বলল ভাই কোথায় আছিস কল্যাণ? আমি বললাম দোকানে আছি ভাই, চ্যাটার্জি আসছে তুই আয় না। আমি তখন আমাকে গোপাল বলল হ্যাঁ ভাই আমি আসছি। তো দুজনেই পরপর দোকানে আসলো। দোকান আমার ফাঁকা, দুপুরবেলা আমি বসে আছি। আমি ওদেরকে বললাম রাখালের সাথে দেখা হয়েছিল, রাখাল আমাকে রাতে ফোন করেছিল। চ্যাটার্জিও বললো, গোপালও বললো যে রাতে রাখাল ওদেরকেও ফোন করেছিল, ওরা কেউ যায়নি, কারণ অনেকটা সময় লেগেছে। আর সত্যি কথা বলতে এরকমভাবে অকালে ছেলেটা চলে গেল, মনটা খুব মানে ভার হয়ে রয়েছে, ভালো লাগছে না। আসলে বয়স্ক হলে ভুগছে, এরম কেউ মারা গেলে মনকে না একটা বোঝ দেওয়া যায় যে না অসুস্থ ছিল, ভুগছিল, চলে গেছে। কিন্তু একটা ইয়ং ছেলে 22-23 বছরের মানে চলে যাওয়া মানে না সত্যি খুব কষ্টের ব্যাপার। তার মা বাবার কাছে কি মুখ নিয়ে যাব, মানে খুব কষ্ট হচ্ছে, মন থেকে না আমরা ভেঙে পড়েছি। মানে তার মা বাবার কি অবস্থা তাই না। যাই হোক তা তখন চ্যাটার্জি আর গোপাল আমাকে বলল তাহলে একটা কাজ কর, তুই কাকিমাকে ফোন করে বলে দে যে তুই বাড়িতে খেতে যাবি না। তা তখন আমাদের কল্যাণদা বলে আমি বাড়িতে ফোন করে বললাম যে বাবা, বাবা ফোনটা ধরে, মা হয়তো বাথরুমে গেছিল। বাবাকে বললাম বাবা খাবার টাবার পাঠাতে হবে না, আমি সামনে 2টো পরোটা কিনে খেয়ে নিচ্ছি, নাটাগড়ে সোদপুরে তো খুব জমজমাট অনেক দোকান আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, হোটেলও আছে, কিন্তু ডেলি তো ভাত খাই, 2টো পরোটা খেয়ে নিই। মাকে বলো
আমার জন্য যেন ভাতটা না বেড়ে রাখে। আমি একবারে রাতে মানে ওই 8টা-9টার দিকে যাব। তো বাবাকে আর বলিনি যে আমি দোকান সন্ধেবেলা বন্ধ করে দিয়ে আমি রাজুর বাড়িতে যাবো ওর মা বাবার কাছে। তো যাই হোক, এবার আমাদের কল্যাণদা বলেন সন্ধেবেলা ওরা তো দুই বন্ধু চলে যায়, আমি বসে থাকি, টুকটাক বেচা কেনা হয়। সন্ধেবেলা দোকান বন্ধ করে আমি ফোন করলাম রাখালকে। রাখাল ফোন ধরে বললে, হ্যাঁ ভাই আমি বাড়িতে আছি, তুই আয়। তা আমি বাড়িতে রাখালেরই গেলাম। তো গিয়ে দেখলাম চ্যাটার্জি আর ওদিকে গোপাল দুজনে অলরেডি বসে, টাকাও তুলেছে, ওরা টাকা তোলা হয়ে গেছে, বিকেলবেলা টাকা তুলে নিয়েছে। তো আমাদের 2700 টাকা হয়েছিল। আমরা নিয়ে গিয়ে আমরা হব্বিসি চাল সবজি কিছু কিনিনি, ছেলে মানুষ কি কিনতে হয় না হয় জানি না। তো আমরা ওই 2700 টাকা রাজুর মায়ের কাছে দিয়ে দিই। তো রাজুর মা বাবা খুবই কান্নাকাটি করছে, খুবই একটা মানে খারাপ লাগছে। যাই হোক, আমরা দিয়ে কিছুক্ষণ থেকে যে যার বাড়ি আমরা চলে যাই। আমাদের কল্যাণদা বলেন, জানেন রাতের বেলা আমি এসে যখন খেতে বসি তখন আমার বাবাকে মাকে আমি কথাটা বললাম যে রাজুর বাড়িতে গেছিলাম, আমরা বন্ধুরা মিলে সব টাকা তুলে রাজুর মায়ের কাছে এরকম 2700 টাকা দিয়ে আসি। আমার মা আমাকে বলল, যখন গেলি আমাকেও বলতে পারতিস, আমি কিছু কিনে দিতাম, দিয়ে আসতিস। এখন মানুষ টাকা যেরকম একটা পাশাপাশি দরকার সেরকম হব্বিসিও লাগে, হব্বিসি দিতে হয়, দিলে ভালো, মানে যে দেয় তার ভালো হয়। আমি তখন বললাম, মা তাহলে একটা কাজ করো, তুমি নিজে গিয়ে বাবা তুমি দিয়ে এসো, বাবার শরীরটা যেদিন ভালো লাগবে, এখন বাবাকে আর বসতে হবে না দোকানে, আমি দোকানে যাচ্ছি, চিন্তা নেই। তো বাবা বললো, হ্যাঁ এখন তুই দোকানে যা, আমি আর দোকানে কদিন যাব না, আমার শরীরটা খুব খারাপ। মানে বাবা না মাথা ঘোরায়, প্রেশার ফল করে, বাবা যায় না ওর জন্য। আর গরমের সময় তো মানে গরমে আরো বেশি মাথা ঘোরায়। যাই হোক, এসব কথা বলে রাতে শুলাম। রাতের বেলা যেদিন রাজুকে আমরা পুড়িয়ে আসি দাহ করে, সেদিন যে আমার দরজায় যে ধাক্কার আওয়াজ হয় দুবার, এই কথাটা সত্যি কথা বলতে রাজুর মা বাবার অবস্থা শুনে আমি বন্ধুদের সাথে আলোচনা করতে একদমই ভুলে যাই। কিন্তু আজকে রাতে যখন শুই মনে মনে ভাবছি, আজকেও কি কেউ শব্দ করবে, আজকেও কি গেটে কেউ আমার এসে ধাক্কা মারবে, কি ব্যাপার হচ্ছে। এবার দেখো, আমরা ভূত প্রেত এসবের আত্মার এসব ঘটনা আমরা শুনি, এরকম প্রায় অনেক ঘটনাই আমাদের দাদা ভাই কল্যাণদা বলেন যে আপনার এরকম অনেক ঘটনা শুনেছি। আগেও আমি 2-3 জনের ঘটনা শুনতাম, আপনার ঘটনা শোনার পর থেকে খুব রিয়েল লাগে বলে আদার্স পার্সনের আমি ঘটনা ইউটিউবে আর শুনি না, কারণ কিরকম বানানো গল্প মনে হয়। যাই হোক, আপনার ঘটনাতেও আমি এরকম শুনেছি যে এরকম এসে রাত্রে ডাকে বা ভয় দেখায়, অনেক রকম অনেক কিছু মনের আশা পূর্ণ না হলে পারে অনেক কথা বলে। তা আমি সেগুলোই না তখন আমার মনে 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 ওই জিনিসগুলো ঘুরছি। হ্যাঁ, সেদিন রাতেও আমার দরজায় কেউ যখন ধাক্কা মারছে, আমি তখন আমার বালিশের পাশ থেকে বাঁ পাশে ঘড়িটা ছিল, মানে সরি ফোনটা ছিল, ফোনটায় আমি সময় দেখলাম রাত 12টা 35। আমার দরজা একটু ধাকাচ্ছে। আমি সাথে সাথে আমার মাকে ফোন করি। আমি জানি মা হয়তো এত তাড়াতাড়ি ঘুমায়নি, কারণ মা রাতে অনেক ওষুধ খায়, বাবাকে ওষুধ খাওয়ায়, আমি জানি হয়তো জেগে আছেন। মাকে ফোন করতেই আমার মা ফোনটা ধরে, যখন ফোনটা ধরে বলছে, হ্যাঁ বাবা ফোন করছিস কেন, কি হয়েছে, হ্যাঁ বল। তখন আমি মাকে বললাম, মা দরজা ধাক্কা দেওয়ার শব্দ পাচ্ছ। আমার মা বললো, দরজা ধাক্কা দেওয়ার, কই না তো, কার দরজা, কোন দরজা। আমি বললাম, ঠিক আছে ফোন রাখো, তোমরা ঘরেই থাকো, বেরোনো দরকার নেই, আমি এমনি জিজ্ঞেস করলাম। তা বলার পর মা ফোনটা রেখে দেয়। আমি আস্তে করে দরজার সামনে এসে যখন দাঁড়াই, তার আগে দরজার ঝাঁকুনিটা বন্ধ হয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি যে দরজা যখনই ঝাঁকাবে আমি সাথে সাথে দরজা খুলে বেরোবো। আবারও দরজাটা ঠিক 10 মিনিটের অপেক্ষার পর কেউ আবার ঝাঁকায়, আমি দরজাটা হাট করে খুলে দিই। যখন দরজাটা খুলে দিলাম, একটা ঠান্ডা বাতাস আমার ঘরে আমাকে ধাক্কা দিয়ে ঢুকে সোজাসুজি আমার যে বেডের পাশে একটা জানালা ভেজানো ছিল, জানলাটা আমি ভেজিয়ে রাখি, সারাদিন খোলা পড়ে থাকে, ওই জানলাটা নিজে থেকে খুলে গেল।
আমি হলো কি হলো, বাইরে ঝড় নেই, বাইরে বৃষ্টি নেই, বাইরে কোনো হাওয়াও চলছে না এরকম। তাহলে দরজাটা, এর আগে তো কোনোদিন এরম ভাবে রাতের বেলা আমি দরজা খুলে ওয়াশরুমে গেছি, কোনো দিন আমার দরজা এরম ভাবে খুলিনি। আমি দরজা খুললে কি হাওয়ায় আমার জানলা খুলিনি, তাহলে আজকে জানলাটা খুলে গেল কেন? আর সব থেকে বড় কথা, আমাদের দাদাভাই, কল্যাণ দাদাভাই বলেন, আপনি বা আপনার শ্রোতা বন্ধুরা কতটা বিশ্বাস করবে আমি জানি না, যখন হাওয়াটা আমাকে ধাক্কা দিয়ে জানলাটা খুললো, পুরো ঘরে না একটা কেউ মারা গেলে যখন কাছা নেয় না, কাছা নিলে একটা যে মানে নতুন জামার মারের একটা যে গন্ধ বেরোয়, ঠিক ওই রকম সেম একটা ঘরের মধ্যে কাঁচা নেওয়ার একটা গন্ধ যেন ম করে ঘুরছে। আমি তখন বুঝতে পারছি, আর রীতিমতো আমার গা সারা শরীর ভার হয়ে শিউরে উঠছে, আর হয়ে শিউরে উঠছে। বুঝতে পারছি যে না, এই যে হাওয়াটা, এটা কোনো প্রকৃতির হাওয়া না। আমি তখন জানি না কেন, আমি তখন বললাম, কে আমার ঘরে কে আছো, কে? সাথে সাথে আমি বুঝতে পারলাম, আমি যেখানে শুয়েছিলাম বিছানার চাদরটা আমার চোখের সামনে, আমি দরজার সামনে ঘরে দাঁড়িয়ে, আমার বিছানার বেড কভারটা কেউ আস্তে করে টেনে নামিয়ে দিল একদম জানলার কোণে, যেই দিকটা, সেই দিকে ধরে কেউ নাবাচ্ছে, কেউ আমার রুমে আছে, তার অনুভূতি আমাকে প্রকাশ করাচ্ছে যে আমি আছি। আমার মুখ থেকে ভয়, কৌতূহল বশত আমি ঘেমে স্নান করে গেছি, এমনিতেই গরমকাল। আমি হট করে বললাম, কে? রাজু। এ ভাই, তুই রাজু? রাজু এসছিস? যখন আমি বললাম, তখন যে দরজাটার সামনে আমার বিছানার পর্দাটা নেবে গেল, বেড কভারটা নেবে গেল, দরজার জানলাটা ধাম ধাম করে দুবার বন্ধ হলো, খুললো, রাজুই এসছে, তার অনুভূতি রাজু বোঝাচ্ছে। আমি ভয়তে দৌড়িয়ে, ঘরের দরজা খোলা ছিল, পাশের মা বাবা শুয়ে আছেন, দৌড়ে গিয়ে, মা, ও মা দরজা খোলো, ও মা দরজা খোলো। মা বলছে, কি হয়েছে? বলে সাথে সাথে মা দরজা খুললো। আমি মাকে গিয়ে বললাম, মা, আমার ঘরে রাজু এসছে। মা বলছে, রাজু এসছে? কি বলছিস? রাজু তো মারা গেছে রে, আজকে তো প্রায় 3 দিন হচ্ছে রাজু এসছে। আমি বললাম, হ্যাঁ মা, রাজু এসছে মা। মা, আমি মাকে সব বলি, আমি রীতিমতো ভয়তে কেঁদে ফেলি। এত বড় একটা 25 বছর 26 বছর বয়স আমার, আমি একটা 26 বছর 25 বছরের ছেলে ভয়তে কাঁদছি, শিউরে উঠছি, আমি পারছি না কথা বলতে। আমার মা বাবা পিঠের মধ্যে আমাকে থাপড়ে দেয়, মা মাথায় ফুটু দিয়ে আমাকে জল দেয়, বললে জল খা, শান্ত হ, ওসব কিছু না, তোর মনের ভয়। আমাকে দাদাভাই বলেন, কল্যাণ দা, আপনি বিশ্বাস করবেন না, আমি আপনাকে ম্যাডাম বলে বোঝাতে পারবো না, সেদিন ঘরে মা বাবাও বুঝতে পেরেছে যে রাজুর আত্মা আমাদের ঘরে ঘুরছে। এইটা যখন হয়, আমরা রাতে কেউ ঘুমাইনি, সকালবেলা রাজুর মা বাবার কাছে যাই, যে সবটা আমার মা বলল রাজুর মাকে। তখন রাজুর মা বলছে, দিদি, যবে থেকে মারা গেছে আমার ছেলেটা, আজকে 4 দিন হচ্ছে, 4 দিন ধরে আমরাও বুঝতে পারছি রাজুর আত্মা আমাদের ঘরে আশেপাশে আছে, বিশেষ করে রাজুর বাবা বুঝতে পারছে। তখন আমরা বললাম যে আমাদেরও বাড়িতে রাজু কালকে গেছিল, ওর আত্মা, কি করব? ব্রাহ্মণকে তাড়াতাড়ি তড়িঘড়ি দেখে আমরা সবটা বললাম। ব্রাহ্মণ বলল, ওর কাজ তোমরা ভালো করে করো। তখনও তো রাজুর কাজ হয়নি, বললো রাজুর কাজ ভালো করে করো, রাজুর আত্মা উৎপাত করছে। আমাদের কল্যাণদা বলে, ওই যে 13 দিনে রাজু সব বন্ধুকে এত জ্বালিয়েছে, আপনাকে বলে বোঝাতে পারবো না। 13 দিন পর, যখন ওর 13 দিনের মাথায় আর কি শ্রাদ্ধ, শান্তি, ঘাট কাজ সব সম্পূর্ণ করা হলো, ওর বাবা করে কাজটা 13 দিনে, যখন করলো, এটা ভাবতে পারছো, বাবা মা সন্তানের কাজ করছে, কতটা কষ্টের একটা মুহূর্ত, ভাবতে পারছো? তার একটা সন্তান ছেলে, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, সে আসামে থাকে, সে কাজেও আসেনি, পরে শুনতে পারলাম তার দিদির নাকি প্রেগনেন্ট, বাচ্চা হবে, যার কারণে তার শ্বশুর বাড়িতে আসতে দেয়নি। 13 দিনের কাজের পর আমাদের কল্যাণদা বলে, আমার বাড়িতে আর কিছু হয়নি,
রাজুর বাবা মাকেও জিজ্ঞেস করি, তাদের বাড়িতেও আর কোনো রকম তারা রাজু অনুভূতি করেনি। আর আরও যারা আমার বন্ধু ছিল, চ্যাটার্জি, গোপাল, মুখার্জি, দাস, ওদেরকেও আমরা বলি, ওদেরও জ্বালিয়েছে, ওই 13 দিনে ওদেরকেও জ্বালিয়েছে রাতে। কিন্তু ওই কাজ হওয়ার পর থেকে আর ওরা রাজু কেউ অস্তিত্বও পায়নি আর ভয় পায়নি। দর্শক বন্ধুরা, এরকম অ্যাকচুয়ালি সত্যি বাস্তবে হয়, এটা আমি মানি, এটা হয়। চলো এবার তোমাদের কালকে গতকালের রাতের ঘটনার কমেন্টগুলো পড়ে এখনের মতো ইতি জানবো। কালকে দেখি প্রথম কমেন্ট কে করেছো, চলো চলো, রিমলি বিশ্বাস, বাহ, রিমলি বোন আমাদের প্রথম করেছে কমেন্ট। তারপর বং হিন্দু হেসেল, চন্দনা গোপে দিদিভাই এখন মাঝে মাঝে কমেন্ট করছো, আগে ডেলি করতে কিন্তু আমার সব কিন্তু মনে আছে। তারপর পূজা দাস কমেন্ট করেছো, স্বর্ণালী কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো আগারওয়াল, আদি, আচ্ছা মনিকা কি দুনিয়া, আচ্ছা আচ্ছা, তারপর কমেন্ট করেছো সন্তুর দুনিয়ার সুদীপ্ত ব্যানার্জি, জলি হাজরা দিদিভাই, সন্ধ্যা মণ্ডল দিদিভাই, শুভঙ্কর ঘোড়ই যার ঘটনা প্রথম শোনালাম, আচ্ছা। তারপর কমেন্ট করেছো শ্বেতা সাউ, তারপরে সোনালী মুখার্জি, সোনালী বলেছে দিদিভাই আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার সাথে কবে যে দেখা হবে কি জানি। আরে বোন, অবশ্যই দেখা হবে, অবশ্যই দেখা হবে, কেন চিন্তা করছো? শুধু মাকে ডেকে যাও, বড় মাকে ডাকো, তারা আমাকে ডাকো, মা ঠিক একদিন না একদিন তোমাদের সাথে আমাকে দেখা করিয়েই দেবে। আর মিট আপ রাখবো, তখন তোমরা কিন্তু কষ্ট করে আসবে, ঠিক আছে? অনেক দিনের কিন্তু অপেক্ষা করে আছি, তোমাদের সাথে সবার দেখা করব। তারপরে স্বপ্না বাজাল দিদিভাই বলেছেন হেডফোন পাচ্ছি না, মাথা খারাপ হয়ে গিয়েছিল, আচ্ছা ঠিক করে রাখবে হেডফোনটা। তারপর ইমলি বিশ্বাস বলেছ আজ কি তোমাকে বাবি ডল লাগছে, ও বাবা তাই নাকি, আজকে কি লাগছে অবশ্যই জানি। আচ্ছা, তোমরা তো আমার পরিবার, তোমাদের কাছে ভালোবাসা, তোমাদের কাছে আবদার, তোমাদের কাছে সবকিছু আমি করতে পারি, তোমরাও আমাকে আবদার করতে পারো অবভিয়াসলি। তারপরে স্বপন রাউত, তারপরে কমেন্ট করেছো মৌসুমী অধিকারী দিদিভাই, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন, বর্ষা সরকার, আর সন্ধ্যা মণ্ডল দিদিভাই ঠিক ধরেছো, বলেছো চুলের পরিবর্তন আছে বনু, হ্যাঁ। আর পুরো একদম সুন্দর করে একটা মিনি ব্লগ কালকে পেয়ে যাবে, আমি এডিট করেছি, পুরোটা হয়নি। আচ্ছা, তারপরে রমা কর্মকার দিদিভাই, তারপরে কৌশিকী ঘোষ, ভাস্কর অধিকারী দিদিভাই, তারপরে আমাদের শ্রাবন্তী হাজরা, তারপরে কমেন্ট করেছো ভারতী দত্ত দিদিভাই, তারপরে পাপ্পু দে ভাই, শামিমা সামরোস, তারপরে সুমনা ভট্টাচার্যা, তারপর কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি, সুপর্ণা সাউ, তারপরে জবা দেবী, তারপর কমেন্ট করেছো টুকু সাবারওয়াল সোমা দাস পরিবার থেকে, তারপর আব্দুল হক ভাই কমেন্ট করেছো, তারপর ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছো, দিদিভাই কেমন আছো জানিও। তারপরে পিন্টু ঘোষ, তারপরে রূপা দেব বোন, তারপরে শেউসি বলেছে তোমাকে আজ কি সুন্দর লাগছে, হেয়ার ড্রেস সব মিলিয়ে, আচ্ছা অনেক ভালোবাসা নিও। তারপরে স্বর্ণালী, তারপর কমেন্ট করেছো বাবন সাহা, আচ্ছা। তারপর কমেন্ট করেছো শ্বেতা সাউ, আবার উমা ঘোষ, তারপরে সোমা কুণ্ডু, সুপর্ণা, তারপর কিষাণু মান্না, তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস, তারপরে কমেন্ট করেছো নীলিমা সিংহ, তারপরে পদ্মা বসাক, তারপরে সুজাতা দাস দিদিভাই, সববার নাম আমি এখানে বলে দিলাম। এখনের মতো ঘটনাটা এতটাই রাখছি, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায় বেঙ্গলি ব্লগার এই সেম চ্যানেলে তোমাদের সাথে দারুণ একটি ঘটনা নিয়ে, বেশ এক্সাইটমেন্ট হচ্ছে কালকের ঘটনাটার জন্য। সবাই খুব ভালো থেকো, লাভ ইউ টু। এখনের মতো টাটা, গুড নাইট, চলো।